রাজধানী সহ সারা দেশে বিএনপি প্রার্থীদের জমজমাট নির্বাচনী প্রচার। তারেক রহমানের সফর ঘিরে উদ্দীপ্ত রাজশাহী সহ ৩ জেলার নেতাকর্মীরা। আমাদের নেতার যে বার্তা, যে মেসেজ, এইটাকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের ব্যাপক প্রস্তুতি। হাজার হাজার লোক আসার জন্য প্রস্তুতি নিচ্ছে যে কখন আমাদের তারেক রহমান আসবে। সাধারণ মানুষও বলছে যে ওনাকে এক পলক দেখার জন্য আমরা এই মাদ্রাসা ময়দানে যাব। কাফরুল সহ রাজধানীতে জামায়াত আমিরের গণসংযোগ, জোটের নেতাদের উপর হামলার অভিযোগ, নিরাপত্তা নিয়ে সংশয়। জনগণ যাকে পছন্দ করবে আমরা সবাই মিলে তাকে পছন্দ করব এবং ওয়েলকাম করব ইনশাআল্লাহ। প্রস্তুতি জানতে ইসিতে মার্কিন রাষ্ট্রদূত, সিএসির সাথে বৈঠক। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর নেতৃত্ব দেবে তরুণরা। ডিভাইস এক্সপোতে প্রধান উপদেষ্টা ডিজিটালাইজেশনের বাস্তবায়ন নিয়ে হতাশা। নাগরিককে সরকারের কাছে আসতে হয়, আসতে না হলে দুর্নীতি হওয়ার সুযোগ নেই। কাজেই যত প্রযুক্তি আমরা বলি, যত আশ্বাস দিই, সেটা বাস্তবে আসতে হবে। গুলশানে রড পড়ে আশফাকের মৃত্যুর দায় নিতে নারাজ 2 ভবন কর্তৃপক্ষ। মামলা করলেও বিচারের আশা করে না পরিবার। এইভাবে গুলশানের মতো জায়গায় দাঁড়িয়ে আছি, মানে এটা তো আমরাই দাঁড়াই, আমাদের কলিগরাই দাঁড়ায়, এটা আসলে নেওয়ার মতো না। এখানে সেই গাড়িগুলো প্রিভেল করে, সেই দোকান প্রিভেল করে এবং কনকর্ডের ওই মানে রাস্তা দখল এটাও প্রিভেল করে। ভারতে বিমান বিধ্বস্তে নিহত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার জনসভায় যোগ দিতে মুম্বাই থেকে যাচ্ছিলেন পুনে। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নির্বাচন বানচাল করার জন্য মানুষের মনোযোগ সরিয়ে নিতে একটি চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন ঢাকা ৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। দুপুরে নিজের নির্বাচনী প্রচারণার সময় এমন অভিযোগ করেন তিনি। বলেন, মানুষের অধিকার নিশ্চিত করার জন্য বিএনপি আন্দোলন করেছে। প্রতিপক্ষের উপর হামলার অভিজ্ঞতা নেই দলটির। বিএনপিকে অপদস্থ করার জন্যই হামলার অভিযোগ করা হয়েছে, তাই কারো উস্কানিতে কান না দেবার প্রতি আহ্বান জানান মির্জা আব্বাস। কর্মীদের শান্ত ও ধৈর্য ধারণের পরামর্শ দেন তিনি। সম্পাদক ও বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল হক ও নিজের পক্ষে প্রচারণা চালান। এ সময় তিনি কালো টাকা ছড়িয়ে নির্বাচনের প্রভাব বিস্তারের অভিযোগ করেন। ভোটারদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচন কমিশনকে কঠোর হবার আহ্বান জানান। বিভিন্ন জায়গায় প্রচারণার সময় জামায়াত নেতৃত্বাধীন জোটের নেতাকর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে উত্তর কাফরুল হাই স্কুল থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এ সময় নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। তবে এই বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে সমাধান খোঁজা হবে বলে জানান আমির। দাবি করেন, জামায়াতের জনসভাগুলোতে ব্যাপক জনসমাগম হচ্ছে, জনগণও বেশ সাড়া দিচ্ছে। কেউ কেউ শৃঙ্খলায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে, এমন অভিযোগ জামায়াত আমিরের। এই এলাকা নিয়ে স্বপ্ন দেখি, যেমন সারা দেশ নিয়ে স্বপ্ন দেখি, তবে যেহেতু এখানে আমি নির্বাচন করব, এটাকে নিয়ে আলাদাভাবে স্বপ্ন দেখি এবং এখানকার প্রত্যেকটা সমস্যাকে নিজের মনোজগতে তুলে আনার আমি চেষ্টা করতেছি। আল্লাহ যদি সুযোগ দেন তার একান্ত মেহেরবানিতে এবং জনগণের রায়ে ভোটে, তাহলে আমরা ইনশাআল্লাহ এই এলাকাকে একটা আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। ঢাকা 10 আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিন সরকার সকালে ধানমন্ডি এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। তিনি অঙ্গীকার করেন, উক্ত এলাকার রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন, জলাবদ্ধতা ও পয় নিষ্কাশন সমস্যার সমাধানের। এছাড়া ছিনতাই, চুরি, মাদক ও সন্ত্রাসমুক্ত যুব সমাজ গঠন এবং নিরাপদ ঢাকা 10-এর নারী, শিশু, কর্মজীবী ও ব্যবসায়ীদের সুরক্ষার প্রতিশ্রুতি দেন তিনি।
তরুণদের জন্য উন্নয়ন প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মানসম্পন্ন পার্ক, আধুনিক খেলার মাঠ ও নিরাপদ সুইমিং পুল নির্মাণের ঘোষণাও দেন তিনি। রাজধানীর উত্তর এলাকায় আছেন আমাদের সহকর্মী মশুর অনিক, আমরা তার কাছে যাচ্ছি। অনেক, এই এলাকায় নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? প্রার্থী সমর্থকদের প্রতিক্রিয়া কি? লোপা, শুধু রাজধানীর উত্তর বা উত্তরার কথা বললে চলবে না, পুরো যদি উত্তরের কথাই প্রসঙ্গটা টানতে চাই তাহলে বলতে পারি যে আসলে ভোটের যে মাঠের সরগরম সেটি কিন্তু আমরা সকাল থেকে দেখতে পেয়েছি। যেমন এখন আমি যেই আসনটিতে আছি, অর্থাৎ ঢাকা 16 আসন, সেই ঢাকা 16 আসনটিতেও যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, একজন বিএনপির যিনি উত্তরের আহ্বায়ক আমিনুল হক তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষের, তার পাশাপাশি আব্দুল বাতের তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন হেভি ওয়েট ক্যান্ডিডেট হিসেবে জামাত ইসলামের তরফ থেকে। এখানে একটা প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে, সকাল থেকে দেখা গেছে যে বিভিন্ন ধরনের কর্মসূচি কিন্তু দুই পক্ষই পালন করেছে এবং তাদের যারা ভক্ত সমর্থকেরা আছেন তারাও কিন্তু মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন এবং যে ইশতেহারের কথা তারা বলছেন সেই ইশতেহারের প্রসঙ্গ কিন্তু তারা তুলে ধরছেন, বিশেষ করে নিরাপত্তা, নিরাপদ সড়ক, নিরাপদ রাষ্ট্র ব্যবস্থা এবং আগামীর নতুন বাংলাদেশ নিয়ে আসলে দুই পক্ষই তাদের নতুন নতুন যে সমস্ত ভাবনা সেটার কথা বলছেন। যেমনটা আপনি আসলে বলছিলেন, আমি শুনছিলাম, নিউজেও দেখতে পাচ্ছিলাম যে ঢাকার বিভিন্ন আসনে বিভিন্ন যে সমস্ত কর্মীরা আছেন, নেতারা আছেন, তারা কিন্তু বিভিন্ন মানুষের দুয়ারে যাচ্ছেন। কিছুক্ষণ আগে যেমন জামায়াতের আমিরের একটা প্রোগ্রাম কিন্তু হয়েছে ঢাকা 10-এ, সেই জায়গাতেও কিন্তু দেখা গেছে যে সেখানে তাদের মতো করে ঢাকা 11-তে তারা তাদের যে অভিব্যক্তি সেটা প্রকাশ করেছেন, নিরাপত্তা ঝুঁকির কথা বলেছেন। আবার তার বিপরীত পাশে যখন আমরা কথা বলেছি গিয়ে সেই একই আসনের শফিকুল ইসলাম খানের সঙ্গে, যিনি বিএনপির প্রার্থী, তিনি আবার বলেছেন যে আসলে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই, আগামীর যে নির্বাচনটা সেটি সুষ্ঠু হতে যাচ্ছে এবং জনগণ তাদের পাশে আছে। এই যে দুই পক্ষের এক পক্ষ আরেক পক্ষের সঙ্গে মতবিনিময় না হতে পারা এবং তার পাশাপাশি তাদের মধ্যে যে একটা সেটির আসলে শুরু হবে বলে এলাকাবাসী যারা আছেন, অর্থাৎ যারা সাধারণ ভোটাররা আছেন এই আসনগুলোতে, তারা কিন্তু আসলে আশা করে যাচ্ছেন। আর পাশাপাশি উত্তরা থেকে শুরু করে এই আসনগুলোতে, যেমন ঢাকা 18 আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি তিনি কিন্তু তার প্রচারণা চালিয়ে যাচ্ছেন, সেখানেও গুটি কয়েক মানুষ তার সমর্থন দিচ্ছেন। আবার অনেক ক্ষেত্রে অনেকে নিজেরা এগিয়ে এসে তাদের সমর্থনে পাশে দাঁড়াচ্ছেন আগামীর বাংলাদেশ, সেখানে তিনি আবার ইনসাফের বাংলাদেশের কথা বলছেন। তো সাম্প্রতিক এই যে উত্তরের যেই ইলেকশন বা নির্বাচনকে কেন্দ্র করে যে আনন্দমুখর পরিবেশ, তা কিন্তু আসলে চোখে পড়ার মতোই বলা যায়। লোপা, অনেক আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা এবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, মোহাম্মদপুরে এখন কোন প্রার্থীর গণসংযোগ চলছে? সাধারণ ভোটারদের প্রতিক্রিয়া আপনার কাছ থেকে জানতে চাই। লোপা, আসলে একদম সকাল থেকে আজকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। বিভিন্ন ব্যানার, ফেস্টুন আমরা দেখতে পাচ্ছি তাদের চারিদিকে ছড়িয়ে আছে। এই অঞ্চলে আসলে বিএনপির পক্ষ থেকে ধানের শীষ প্রতীকে দাঁড়িয়েছেন সানজিদা ইসলাম তুলি। তিনি কিন্তু বিএনপির শুরু থেকেই তিনি কিন্তু মায়ের ডাকের সাথে সংযুক্ত ছিলেন এবং একই সঙ্গে গতকালও তিনি কিন্তু জনসংযোগ চালিয়েছেন এই অঞ্চলে। সেখানে কিন্তু তিনি বলেছিলেন গতকালই গণমাধ্যমকে যে নিরাপত্তা নিয়ে কিন্তু তার একটি শঙ্কা রয়েছে। তিনি গতকাল বলেছিলেন যে হাদি হত্যার মতো এত বড় একটা ঘটনা ঘটলো, এরপরও কিন্তু আসলে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে নির্বাচন কমিশন কতটুকু সতর্ক সেই জায়গাটা তিনি কিন্তু বারবারই গতকালকে উল্লেখ করেছেন। তিনি কিন্তু বলেছিলেন গতকাল আমাদেরকে যে আসলে এক এক সময় এক একজন প্রার্থীর ওপর নানান রকম হামলা হচ্ছে, হুমকি আসছে। একই সঙ্গে নানানভাবে বিএনপি প্রার্থী সহ অন্যান্য দলের যারা প্রার্থী তাদেরও অভিযোগ যে হুমকি ধামকি দেয়া হচ্ছে ভোটারদের, কিছু ক্ষেত্রে ভোটারদেরকে টাকা দিয়ে তাদের ভোট কিনে নেওয়ার মতো অপচেষ্টা চলছে বলেও অনেক প্রার্থী অভিযোগ করেছেন। সব মিলিয়ে কম বেশি অভিযোগ রয়েছে সব প্রার্থীরই। তবে আসলে দিন শেষে সুষ্ঠু একটি নির্বাচন হওয়ার জন্য সকলে আশাবাদী। আজকে সকাল থেকে বিএনপি জোটের পক্ষ থেকে ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের আমরা প্রচারণা দেখিয়েছি বিগত ঘন্টায় এবং সেখানে সাইফুল হকও কিন্তু প্রায় একই রকমই অভিযোগ করেছিলেন। তিনি কিন্তু বলেছিলেন আমাদের কিছুক্ষণ আগেও যে কালো টাকা ছড়িয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে একটি পক্ষ। একই সঙ্গে বিএনপির স্বতন্ত্র প্রার্থী ঢাকা 12-র সাইফুল আলম নীরবের প্রচারণা আমরা দেখিয়েছি গত ঘন্টায়। তিনিও কিন্তু বলেছেন যে আসলে ব্যানার ছেঁড়ার মতো ঘটনা ঘটছে। ফলে কম বেশি অভিযোগ সব প্রার্থীরই রয়েছে, তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে সবাই আশাবাদী।
ঐশী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান। দীর্ঘ 22 বছর পর বক্তব্য রাখবেন জেলার ঐতিহাসিক মাদ্রাসা মাঠের সমাবেশে। সকালে বিমানযোগে তিনি রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবেন, তারপর স্থানীয় একটি হোটেলে তরুণদের নিয়ে সংলাপে বসবেন। পরে দুপুর 12টায় রাজশাহী মাদ্রাসা মাঠের সমাবেশে যোগ দেবেন তিনি। আয়োজনকে সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি। ব্যাপক প্রস্তুতি আইনশৃঙ্খলা বাহিনীর, নিরাপত্তা নিশ্চিতে র্যাব ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও রাখা হবে জনসভাস্থলে। আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা নিশ্চিতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। চেয়ারম্যানের তার নিজস্ব প্রতিনিধি, এই বিষয়গুলি আপনারা জানেন যে একটি বিদেশি ষড়যন্ত্রকারী শক্তি, তাদের ওখানে ষড়যন্ত্রকারীরা বসে আছে এবং রাজশাহী হচ্ছে আমাদের প্রিয় মহানগরী, কিন্তু তাদের অনেক ষড়যন্ত্র আছে। সেই জন্য সব কিছু ইচ্ছা থাকলেও সবার মাঝে বলা সম্ভব নয়। আমরা সবই জানি। উনি আগামীকালকে এখানে 12টায় 12:30 ভাষণে উপস্থিত হবেন। দ্যাট ইজ ফাইনাল। অল রাইট, ওকে মাই ডিয়ার ব্রাদার, গুড, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সংবাদপত্রের প্রতিনিধিরা, তাদেরকে আমরা কার্ড সরবরাহ করব প্রশাসনের মাধ্যমে। আমরা গভর্নমেন্ট না, এটা অ্যাডমিনিস্ট্রেশন দিবে। এইটি মহাজনসমুদ্র, এটি খালি লক্ষ 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 লক্ষ, তার চেয়েও আরো অগণিত লক্ষ ঐতিহাসিক মহাজনসমুদ্র মাদ্রাসা মাঠ হয়ে রাজশাহী মহানগরী ছড়িয়ে পড়বে, মহানগর ব্যাপী। ধন্যবাদ। দর্শক, তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে সেখানকার প্রস্তুতি এবং অন্যান্য বিষয় সম্পর্কে কথা বলছিলেন বিএনপি নেতা মিজানুর রহমান মিনু। আমরা সরাসরি সেখানে ছিলাম। সারা দেশে বিরামহীন গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে ছুটছেন শহর থেকে গ্রামে। আগামীর পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন চাইছেন তারা। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি মিছিল, মাইকিং, উঠান বৈঠক সহ নানা উপায়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে প্রধান সড়ক থেকে অলিগলি। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের পাশাপাশি ভোটের মাঠে সরব স্বতন্ত্র প্রার্থীরাও। নানা প্রতিশ্রুতি দিয়েছে, ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তারা। কোথাও কোথাও প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে ছড়িয়েছে উত্তাপ। ভোটারদের চাওয়া শান্তিপূর্ণ পরিবেশ। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তৎপরতা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোটারদের চাওয়া শান্তিপূর্ণ পরিবেশ এবং সেটি নিশ্চিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। গণতান্ত্রিক সংস্কারের উদ্দেশ্যে আমরা সাংবিধানিক সংস্কার সহ সমস্ত গণতান্ত্রিক কাঠামো আমরা সংস্কার করব, যাতে করে ভবিষ্যতে এই দেশে আর কোনোদিন ফ্যাসিবাদের উৎপত্তি না হয়। এই রাষ্ট্রে যার ইচ্ছা স্বাধীন মতো সে ভোট দেবে, এই জন্য কোনো ভয় আপনারা পাবেন না। ঠিক আছে, মিথ্যা কথা গুজবে কান দেবেন না। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। যুক্তরাষ্ট্র কোনো বিশেষ দলের পক্ষে নয়, তারা জনগণের পক্ষে। দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠকের পর গণমাধ্যমকে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। তিনি জানান, নির্বাচনই ছিল আলোচনার মুখ্য বিষয়। 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে বেশ আগ্রহী যুক্তরাষ্ট্র। যে কোনো নির্বাচিত সরকারের সাথে মার্কিন প্রশাসন কাজ করবে, এমনটাও জানান তিনি। উৎসব মুখর নির্বাচন চান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। বেলা 12টার দিকে নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠক করেন তিনি। দ্বিপাক্ষিক এই বৈঠকে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নিয়ে আলোচনা হয়। He explained to me a great deal about all of the policies, preparations, and procedures that the interim government has been doing in preparation for the February 12th elections. As I said, all the way back to my confirmation hearing. ইলেকশনের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চেয়েছেন। সার্বিক ব্যবস্থাপনার মধ্যে ওনাদের বেশি কৌতূহল ছিল পোস্টাল ব্যালট নিয়ে। পোস্টাল ব্যালট নিয়ে আমরা কি করছি, কিভাবে একজন
কাউন্ট করা হবে, কোথায় আসবে, ক ধরনের ব্যালট, রেফারেন্ডামের ব্যালটের সাথে গণনার সাথে সময়সীমা কত। আসছে নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেয়া সরকার এবং নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সেই সাথে ইসি ও নতুন প্রশাসনের নির্বাচন আয়োজনের অভিজ্ঞতা না থাকাও অন্যতম ঘাটতি। ফলে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখা কঠিন। তারা বলেন ভোটের দিন ঘনিয়ে আসলে বাড়বে গুজব, যার প্রভাব মোকাবেলা ও প্রতিরোধ করাও চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ২৪-এর গণ অভ্যুত্থানে বদলে যাওয়া প্রেক্ষাপটে দুয়ারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জনমনে ভোটের আকাঙ্ক্ষা তীব্র, রাজপথেও উত্তাপ কমেনি। বড় রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি হুঙ্কার আর জোট ও ভোটের ঐক্যের সমীকরণ মিলিয়ে এবারে নির্বাচন যতটা প্রত্যাশার ঠিক ততটাই চ্যালেঞ্জের। তফসিলের পরেই সম্ভাব্য প্রার্থী হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতা খুনের ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। প্রচার শুরু হতেই কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি করে হত্যার ঘটনা পরিস্থিতি আরও জটিল করেছে। বিশ্লেষকরা বলছেন ভোটের সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করা। এক নম্বরে হলো ধরেন আইন শৃঙ্খলা, কারণ এখানে যার সুযোগ আছে সে শক্তি প্রয়োগ করার চেষ্টা করে, এটা একেবারে ৭৩ থেকে আমরা দেখে আসছি। তো নির্বাচন কমিশনের কিছু দুর্বলতাও কিন্তু বিরাট পয়েন্ট, কারণ তারা ওই রকম অবস্থাটায় থাকতে পারে না। অনেক কিছু আপনার যদি না পারি তাহলে মুখে বলতে হয় না। কিছু কিছু ঘটনা ঘটছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, বাট তারপর একটা পরিস্থিতিটা নিয়ন্ত্রণের বাইরে যায় নাই। বরং আমার কাছে মনে হয় যে ভোট হওয়ার জন্যে যদি এটাকে ধরে রাখা যায় তাহলে কোনো সমস্যা হবে না। বাট সবচেয়ে বড় জিনিসটা হবে এটাকে ধরে রাখা। দুটো দল একদম মুখোমুখি অবস্থানে চলে আসছে দেশের বিভিন্ন আসনে। সো এইটাকে মাথায় রেখে নির্বাচন কমিশন, সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে আপনার প্রয়োজনীয় ভূমিকা পালন করতে হবে। বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর এটাই প্রথম ভোট। আবার গণ অভ্যুত্থানের পর আমূল পাল্টেছে ডিসি, এডিসি সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা, যারা আগামী নির্বাচনের মূল দায়িত্ব পালন করবেন। সেই সাথে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের চ্যালেঞ্জ তো রয়েছেই। একটা বড় দল ইলেকশনে নাই, তাদের ভূমিকা কি হবে? আর যারা ইলেকশন করতেছে তারা তো মুখে যাই বলুক, তারা নিজেদের সুবিধা মতো শক্তি প্রয়োগের চেষ্টা করবে। কিন্তু ইলেকশন কমিশনের লোকরা তো আছে, আপনি সারা দেশে উপজেলা, জেলা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রয়েছে, তারা তো ইলেকশন করেছে। সো তাদেরকে কাছে লাগাতে হবে। প্রযুক্তির যুগে ডিজিটাল নিরাপত্তা ও গুজব মোকাবেলা বড় চিন্তার কারণ। নির্বাচনের আগ মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুল তথ্য বা অপপ্রচার জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে, যাতে বিঘ্ন হতে পারে ভোটের পরিবেশ। সোশ্যাল মিডিয়া, এআই এর ব্যবহার, এটা নিয়ে একটা অন্যরকম পরিস্থিতি হতে পারে, এটা একটা বড় চ্যালেঞ্জ। তারপরে এই যে প্রচারণা কাল চলছে, মাঠটাকে সমতল রাখা প্রত্যেক দল, প্রত্যেক প্রার্থীর জন্য, এটা একটা বড় চ্যালেঞ্জ। ছাত্র জনতার বিপ্লব পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, রাজপথে নতুন শক্তির উত্থান, সব মিলিয়ে একটি গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন উপহার দেয়া নির্বাচন কমিশনের জন্য অগ্নি পরীক্ষা হিসেবে দেখছেন অভিজ্ঞরা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক বার্তা পাঠ করা হয়েছে ভারতের পার্লামেন্টে। বুধবার দেশটির পার্লামেন্টের উভয় কক্ষে প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। লোকসভার অধিবেশনে স্পিকার ওম বিড়লা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বার্তা পাঠ করেন। এ সময় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ আরও 6 জনের মৃত্যুতেও শোক বার্তা পাঠ করা হয়। এদিকে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর ভাষণের পর দেশটির রাজ্যকক্ষেও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বার্তা পাঠ করা হয়। শোক বার্তা পাঠ করেন রাজ্যসভার চেয়ারম্যান। बांग्लादेश संबंधों को मजबूत करने में सभा बांग्लादेश की पूर्व प्रधानमंत्री भूमिका भी अदा की। महामहिम बेगम সবকিছু ডিজিটালাইজেশনের কথা বলা হলেও এই সংক্রান্ত কিছু বাস্তবায়ন হচ্ছে না। বেশিরভাগ ডিজিটালাইজেশন হয়েছে মন্ত্রণালয়ের ভেতরে, কিন্তু সেসব মানুষের আয়ত্তে নিয়ে বাস্তবায়ন হচ্ছে না, জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2026 অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।
বলেন, তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে, শুধু বাংলাদেশই নয় পুরো বিশ্বে ভূমিকা পালনের আহ্বান জানান। তরুণরা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী, এই শক্তিকে কাজে না লাগাতে পারার হতাশাও প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। এ সময় জুলাই অভ্যুত্থানের কথা স্মরণ করে ডক্টর ইউনূস বলেন, শুধু ইন্টারনেট বন্ধের কারণে পতন ঘটেছে মহাপরাক্রমশালী স্বৈরশাসকের, পালাতে বাধ্য হলো তৎকালীন সরকার। এটার প্রতি সজাগ নই। ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের মাধ্যমে মানুষের হাতে আজকে যে প্রতিনিয়ত আমরা বলে যাচ্ছি দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, একমাত্র কারণ হলো নাগরিককে সরকারের কাছে আসতে হয়। আসতে না হলে দুর্নীতি হওয়ার সুযোগ নেই। কাজেই যত প্রযুক্তি আমরা বলি, যত আশ্বাস দিই, সেটা বাস্তবে আসতে হবে। জিআইসি সেলে গুমের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বর্তমান সেনা কর্মকর্তা সহ ১৩ জনের মামলায় সাক্ষ্য শেষে সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানকে জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ তাকে জেরা করা হয়। এই মামলায় গ্রেফতার আছেন ৩ জন। তারা হলেন ডিজিএফআই এর সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী। এছাড়া টিএফআই সেলে গুমের মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ রোববার ঠিক করেছেন ট্রাইব্যুনাল ১। এছাড়া র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে ১ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। এদিকে রাজধানীর যাত্রাবাড়িতে শহীদ ইমাম হাসান তাইমের হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। আসামি পক্ষে শুনানি ২ ফেব্রুয়ারি। গোপালগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১। একই সাথে 4 জনকে আমৃত্যু কারাদণ্ড এবং 11 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এই রায় দেন। এছাড়া দণ্ডিত প্রত্যেক আসামিকে ১০,০০০ টাকা করে অর্থদণ্ড করা হয়। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আব্দুর রশিদ মোল্লা বলেন, এই রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী ও ঝন্টু শেখ। ২০১৬ সালে ১৭ ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জের কুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের অফিস থেকে মৌলভীপাড়ার বাসায় ফেরার পথে বাসুকে কুপিয়ে ও পিটিয়ে ফেলে রেখে পালিয়ে যায় একদল হামলাকারী। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ঢাকার পঙ্গু হাসপাতালে তার মৃত্যু হয়। ফেব্রুয়ারি থেকে স্পিনিং মিল বন্ধের ঘোষণায় আতঙ্কগ্রস্ত কর্মকর্তা কর্মচারীরা। দাবি, বন্ড সুবিধায় সুতা আমদানি বন্ধ না হলে কয়েক লাখ মানুষ বেকার হবে। একটি দেশের কাছে জিম্মি হয়ে পড়বে সুতার বাজার। সকালে আমদানি বন্ধ হলে সম্মেলন করেন স্পিনিং মিলের কর্মকর্তা কর্মচারীরা এবং জানান, টেক্সটাইল শিল্প সংরক্ষণে সরকার আন্তরিক না হলে হুমকিতে পড়বে কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ। পোশাক খাতে নার্ভ সেন্টার স্পিনিং শিল্প প্রতি বছর উৎপাদন হয় প্রায় ১.৫ কোটি স্পিন্ডল, কিন্তু কয়েক বছর ধরে উৎপাদন খরচ তুলতেই হিমশিম অবস্থা উদ্যোক্তাদের। মরার উপর খাড়ার ঘা, ভারত থেকে বন্ড সুবিধায় সুতা আমদানির সুযোগ। দেশীয় শিল্প সংরক্ষণে গেল ডিসেম্বরে 10 থেকে 30 কাউন্টের কটন সুতা আমদানিতে এই সুযোগ বাতিলের সুপারিশ করে বাণিজ্য মন্ত্রণালয়, কিন্তু সেই সিদ্ধান্ত আজও আলোর মুখ দেখেনি। এদেরকে নিয়ে আমরা উদ্বুদ্ধ হয়েছি যে এর প্রতিবাদে ১ ফেব্রুয়ারি থেকে সব স্পিনিং মিল বন্ধের ঘোষণা দেয় টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন, আর তাতেই বিপাকে কর্মকর্তা কর্মচারীরা। বুধবার সংবাদ সম্মেলন করে তারা জানান, কারখানা বন্ধ হলে বেকার হয়ে পড়বে 2 লাখ কর্মকর্তা কর্মচারী, 8 লাখ শ্রমিক ও তাদের পরিবার। স্পিনিং ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেলে উল্লেখিত কর্মকর্তা কর্মচারী শ্রমিক বেকার হয়ে যাবে। উক্ত সংখ্যক চাকরিজীবী বেকার হয়ে গেলে দেশের সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এবং সামাজিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট হবে। বন্ডের দোহাই দিয়ে এই দেশের অসাধু অনেক ব্যবসায়ী তারা চোরাচালান করে লোকাল মার্কেটে, ফ্যাক্টরিতে, বিভিন্ন জায়গায় সুতা পাওয়া যায়, বিক্রি করে ফেলা। তার মানে আমাদের স্থানীয় পর্যায়ে যে ফ্যাক্টরিগুলো আছে তারা তাদের সুতাটা বিক্রি করতে পারে না। বলা হয়, স্পিনিং শিল্প সুরক্ষায় অন্তত 2 বছরের জন্য 10% প্রণোদনার প্রয়োজন। পোশাক ও নিট শিল্পের সংকট সমাধানে বন্ড সুবিধার আলাদা নীতিমালা প্রণয়নের পরামর্শ কর্মকর্তাদের। দাবি, চলমান ফ্রি অফ কস্ট এফওসি সুবিধা চালু থাকলে ধ্বংস হয়ে যাবে দেশীয় টেক্সটাইল শিল্প। 20 থেকে প্রতি সর্বোচ্চ 50% ইফিসিয়েন্সিতে বিভিন্ন মিল চলে, কারণ গত 2 বছরে তাদের ক্যাপিটাল লস করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছে, এখন তাদের তোলা কেনার টাকা নাই।
স্পেয়ার পার্টস কেনার টাকা নাই, বাধ্য হচ্ছে তারা প্রোডাকশন কমানোর জন্য। তো এই প্রোডাকশন যদি দিন দিন কমতে থাকে, আলটিমেটলি তাদের ওভারহেডের উপরে এটা হিট করতেছে। তো আমি জানি না আর কতদিন তারা এভাবে চালাতে পারবে। চলমান সংকট সমাধানে টেক্সটাইল, পোশাক, নিট ও সরকারের সমন্বয়ে কমিশন গঠনের দাবি স্পিনিং কর্মকর্তা কর্মচারীদের। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, সারা দেশেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। আমরা সেই খবর জানবো। নাটোর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, প্রচার কতটা জমে উঠেছে নাটোরে? প্রার্থী এবং ভোটাররা কি বলছেন? লোপা, আমি এখন রয়েছে একেবারে সিংড়া আসনে চলনবিলের একেবারে প্রত্যন্ত এলাকায়, তিরাইল এলাকায় এসেছি। এখানে নাটোর 3 আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু কিন্তু ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন এবং এই গ্রামে এসেছেন। গ্রামের লোকজনও কিন্তু এই প্রার্থী আসার পরে এখানে জড়ো হয়েছেন। ভোটাররা যে কথাটি বলছেন, ভোটারদের বেশ কয়েকটা ভোটারের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে যেহেতু এটি চলনবিল অধ্যুষিত এলাকা, সেহেতু এখানে কৃষির যে উন্নয়ন করবে, কৃষিক্ষেত্রে যিনি ভূমিকা রাখবে, সেই ধরনের প্রার্থীকে তারা বেছে নেবেন। সেই সাথে প্রার্থী যে দলীয় প্রার্থী, বিএনপির দলীয় প্রার্থী আনু, তিনি বলছেন যে জনগণের প্রত্যাশা মাফিক তিনি এলাকার উন্নয়নে কাজ করবেন, কৃষি বান্ধব হিসাবে নিজেকে আবির্ভাব করবেন। তিনি যেহেতু কলেজের টিচার, সেক্ষেত্রে তিনি ঘুষ দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠনে আপ্রাণ চেষ্টা করবেন। তো প্রতিশ্রুতিগুলো যেন বাস্তবায়ন হয়, ভোটাররা সে ধরনের প্রত্যাশা করছেন। বিভিন্ন সময়ে ভোট এগিয়ে এলেই কিন্তু প্রার্থীরা বিভিন্ন ধরনের আসলে আশ্বাস দেন, সেই আশ্বাসগুলো বিভিন্ন সময়ে বাস্তবায়ন হয় না। এক্ষেত্রে ভোটাররা বলছেন যে নারী ভোটাররা, বিশেষ করে নারী ভোটাররা বলছেন যে নারীদের ক্ষমতায়নে, নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। অপরদিকে যুবকদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে যুবকদের কর্মসংস্থানের যিনি ব্যবস্থা করবেন, সে ধরনের প্রার্থীকেই তারা বেছে নেবেন। ভোট যেহেতু একেবারেই নিকটেই চলে এসেছে, আগামী 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেই ভোট গ্রহণকে সামনে রেখে কিন্তু সকল প্রার্থীরাই বিরামহীন প্রচারণা চালাচ্ছেন। তাদের কিন্তু একেবারে দম ফেলার সময় নেই। তারা বলছেন যে যতই তারা প্রার্থীদের দ্বারে দ্বারে যাবেন, ততই তারা তাদের ঝুলিতে ভোট সংগ্রহ করতে পারবেন। এবং তারা যেই প্রার্থীর সাথে কথা বলেছে, এখানে বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু বলেছেন যে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। লোপা। নাজমুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। হত্যার হুমকির পর ভয়ে ঘরবন্দি নিহত সারওয়ার বাবলার পরিবার। চট্টগ্রামের চালিতাতলিতে ঘরের সামনে সশস্ত্র পুলিশের প্রহরা। বাবলার পর এবার অন্য 2 ভাইকেও মেরে ফেলার হুমকি দেয়ায় আতঙ্কে আছে পরিবার। তাদের দাবি, হুমকিদাতারা শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারী। আছে বিশাল বাহিনী। একের পর এক অপরাধ কর্মকাণ্ডের পরও যারা ধরা ছোঁয়ার বাইরে। প্রশাসনিক যদি ফাউন্ডেশনের জন্য থাকে আইএমএন কিন্তু বিক্ষন্তর গরম মানে মহল্লা গরম অস্তিত্ব রাখতে না, তো বাইরে তো মাথা দিয়ে দিতে না। চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগে গিয়ে গুলিতে নিহত সন্ত্রাসী সরোয়ার বাবলার ছোট ভাই আজিজকে এভাবেই ঘরে ঢুকে গুলি করে হত্যার হুমকি দেয় আরেক শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, যিনি আলোচিত শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ডান হাত হিসেবে পরিচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই অডিও। বায়েজিদের চালিতাতলিতে আজিজের ঘরে গিয়ে দেখা যায় প্রবেশ পথে 5 জন অস্ত্রধারী পুলিশের কড়া প্রহরা। ঘরবন্দি পুরো পরিবার। আজিজের দাবি, বাবলার খুনিদের বিচার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করায় এই চক্রটি ক্ষিপ্ত। বলতে গেলে পুলিশ দিয়ে রাখতে চাই তোটুকি আর কি। পুলিশটা কয়দিন থাকবে? 1 বছর থাকবে আমার জন্য। স্যারও তো আর 1 বছর থাকবে না, সেটাই আর কি। কতটুকু হেল্প করে উনি যাওয়ার পরে পরে এখানে ঘরে আসে গুলি করবে। এরা দেশের বাড়িটারে চলে যেতে হবে আর কি। নিহত বাবলার পরিবারের দাবি, হত্যার হুমকি নতুন কিছু নয়। দিন 3 আগে বাবলার বড় ভাই জাহাঙ্গীরকেও মুঠোফোনে হুমকি দেয় সন্ত্রাসী ইমন। একদিকে ভাইকে হারানোর যন্ত্রণা, অন্যদিকে সন্ত্রাসীদের হুমকিতে প্রাণনাশের ভয়ে পরিবারের সদস্যরা। আমি সবাই বড়, আমার বাইপাস করার কথা ছিল। আমার 3টা বলক আছে যে আমার মানে ফোন ধরে তোমার বাইপাস করার জন্য টাকা নিত আর কি। কিছু সবাই মানে গোটা ফ্যামিলিটা বরবাদ করে দিয়েছে। আমার ভাই বিয়ে হয়েছে 1.5 মাস হয়েছে। ছোট সাজ্জাদ কারাগারে, তবে তার সহযোগীরা সক্রিয়, কেউ দেশে কেউ বিদেশে।
রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, অক্সিজেন, বায়েজিদ, চান্দগাঁওয়ে খুন, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডে বারবার উঠে আসছে তাদের সম্পৃক্ততা, কিন্তু ধরা পড়ছে না কেউ। পলাতক থেকে হুমকি দিচ্ছে, সেজন্য তাদেরকে আমরা সহজে গ্রিভে আনতে পারতেছি না। যখনই এমন কোনো অপরাধী কিন্তু এভাবে হাইডআউট হয়ে দীর্ঘদিন থাকতে পারে না। প্রযুক্তিগত জ্ঞান আছে, দক্ষতা আছে, সেটা দিয়ে আমরা তাদেরকে ডিটেক্ট করবো এবং তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। গত বছরের ৫ নভেম্বর খন্দকারপাড়ায় বিএনপির প্রার্থী এরশাদুল্লাহর গণসংযোগ চলাকালে সন্ত্রাসীদের গুলিতে সরার বাবলা হত্যাকাণ্ডের পর আন্ডারওয়ার্ল্ডে একাধিক গ্রুপের দ্বন্দ্বের কথা উঠে আসে প্রকাশ্যে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। মৃত্যু অবধারিত, তবে রাজধানী ঢাকায় তা যেন আরও অনিশ্চিত। ফুটপাতে দাঁড়ানো পথচারীর প্রাণ ঝরল ওপর থেকে রডের খণ্ড পড়ে। ঘটনার পর প্রশ্ন উঠেছে, গুলশানও কি তবে অনিরাপদ অভিজাত এলাকা? দুর্ঘটনার নামে অবহেলা তথা হত্যার পরও বিচারের নিশ্চয়তা মেলেনি। দুই ভবন কর্তৃপক্ষের পাল্টাপাল্টি দোষারোপে ছাইচাপা পড়তে যাচ্ছে বিচার। পুলিশের ভূমিকাও নিয়ে আছে আরেক অবহেলার দৃষ্টান্ত। মাসুম খানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সহকর্মী তানজিম শাফেন। বৃহস্পতিবার দুপুরের বিরতিতে সহকর্মীর সাথে হাস্যোজ্জ্বল আশফাকুজ্জামান চৌধুরী দাঁড়িয়েছিলেন অফিসের নিচের ফুটপাতেই। আচমকা উপর থেকে পড়া রডের টুকরো ভেদ করে যায় তার করটি, ঠিক মস্তিষ্কে কয়েক ইঞ্চি গেঁথে যায় লোহার খণ্ড। দাঁড়ানো অবস্থাতেই নিথর আশফাক লুটিয়ে পড়েন মাটিতে। অবিলম্বে নেওয়া হয় হাসপাতালে। কয়েক মিনিট আগেও যিনি ছিলেন পরিবারের দায়িত্ব কাঁধে নেয়া এক টকবগে যুবক, চিকিৎসক জানালেন সবকিছু থেকে বিদায় নিয়েছেন তিনি। একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করতেন আশফাক। ঘটনার দিন রাস্তার ঠিক উল্টো দিকে চলছে কনকর্ড রিয়েল এস্টেটের আকাশচুম্বী ভবনের নির্মাণ কাজ। নিহতের শ্বশুর সিরাজুল ইসলাম বাদী হয়ে গুলশান থানায় মামলা করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, এমডি সহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন আসামি করে। নিহতের ভাই জানান, আশফাকের মৃত্যুতে খাদের কিনারে পরিবার। মামলা হলেও ন্যায় বিচারের আশা দেখছেন না তিনি। নির্মাণাধীন বহুতল ভবন আছে, আমাদের সন্দেহ হচ্ছে ওখান থেকে রডটা পড়েছে এবং ওইখান থেকে এর ফলে মৃত্যু হয়েছে। তো এখানে নেগলিজেন্স আছে, গ্রস নেগলিজেন্স। ক্যারিয়ারের জন্য ঢাকা গিয়েছে, ওখানে স্ট্রাগল করে কাজ পেয়েছে। ওর মেয়েকে পাগলের মতো ভালোবাসতো। ওর মেয়ে তো ঠিক মতো কথা বলছে না, যতটুকু মানে আই ডোন্ট থিংক শি ইভেন রিয়ালাইজ হোয়াট হ্যাপেন্ড। রহস্যের জল ঘোলা হচ্ছে উপর থেকে পড়া লোহার রড ঘিরে। নির্মাণাধীন কনকর্ড এমবিআর স্কাইলাইন ভবনটির সুরক্ষা ব্যবস্থাও নাজুক। ভবনের নিচে ফুটপাত ও রাস্তার উপর সুরক্ষা জাল থাকলেও বিপরীত অংশে ফুটপাতে ছিল না কোনো ব্যবস্থা। উন্মুক্ত প্রতিটি ফ্লোরে রয়েছে রডের ব্যবহার। এর আগেও ভবনটি থেকে নির্মাণ সামগ্রী ছিটকে পথচারী আহত হওয়ার তথ্য দেন স্থানীয়রা। এসব বিষয়ে বক্তব্য না দিয়ে বিজ্ঞপ্তির মাধ্যমে কনকর্ড জানায় এ ঘটনায় তাদের দায় নেই। তাদের দাবি, ঘটনার সময় পাশের ক্রিস্টাল প্যালেস ভবনের নিচে দাঁড়িয়েছিলেন আশফাক। সেখানে ঝুলন্ত প্ল্যাটফর্ম ব্যবহার করে অনিরাপদভাবে চলছিল গ্লাস পরিষ্কারের কাজ। কনকর্ডের দাবি, সেখান থেকেই পড়েছে রড। এদিকে ঘটনার দিন ভবনে গ্লাস পরিষ্কারের কথা স্বীকার করলেও ক্রিস্টাল প্লেস কর্তৃপক্ষের দাবি, পুরনো ভবনে এমন রডের ব্যবহার নেই কোথাও। গ্লাস ধুইতে তো আর রড লাগে না, গ্লাস ধুইতে লাগে আপনার কেমিক্যাল। কেমিক্যাল পরে যদি মারা যায় তাহলে আমাকে লাইবিলিটি আছে, আর যদি রড পরে মারা যায় তাহলে তো আমাদের লাইবিলিটি নাই। কারণ রডটা তো আপনার ওখানে এখনও আপনি উপরে উঠলে দেখবেন যে ওদের প্রত্যেকটা ফ্লোরই রডের ওইরকম টুকরা আছে। পুলিশে যে রডগুলোটা নিচ্ছে ওইটার অ্যাডজাস্ট করলে বা পরীক্ষা নিরীক্ষা করলে এটা বেরোয় আসবে। স্থানীয়রা বলছেন, আভিজাত্যের আড়ালে ঝুঁকিপূর্ণ গুলশানের এই রূপ দীর্ঘদিনের। যখন গাড়িতে উঠাই ওই সময় আবার রডটা পড়ে গেছে, তাই মোটামুটি 3 আঙ্গুল 4 আঙ্গুলের মতো রক্ত লাগে রয়েছে রডের মধ্যে। এই দেখছি বলার পরে 11 তারিখের পরে 22 তারিখ পর্যন্ত হয়ে গেল। এখানে সেই গাড়িগুলো প্রিভেল করে, সেই দোকান প্রিভেল করে এবং কনকর্ডের ওই মানে রাস্তা দখল এটাও প্রিভেল করে। এইভাবে গুলশানের মতো জায়গায় দাঁড়িয়ে আছি, মানে এটা তো আমরাই দাঁড়াই, আমাদের কলিগরাই দাঁড়ায়, এটা আসলে নেওয়ার মতো না। দুর্ঘটনা বলে চালিয়ে দেয়া অপমৃত্যুর ঘটনার বিচারের দৃষ্টান্ত কম। অবহেলাজনিত মৃত্যুর মামলায় পুলিশের তদন্তে নেই উল্লেখযোগ্য অগ্রগতি। এই ঘটনার প্রেক্ষিতে একটা মামলা দায়ের করা হয়েছে, যেটাতে দুর্ঘটনাজনিত কারণে অবহেলা সংক্রান্তে অপরাধের অভিযোগ আনা হয়েছে। তো আমরা বিষয়টা তদন্ত করছি এবং এখানে যদি কারো ওরকম অবহেলার প্রমাণ পাওয়া যায় তবে সেখানে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপমৃত্যুর ঘটনা দিনকে দিন বাড়ছে ঢাকায়। মেট্রো রেলের গার্ডার পরে
ভবনের ইট পড়ে কিংবা নির্মাণাধীন ভবনের রডের টুকরো পড়ে যখন তখন হতে পারে মৃত্যু। এসব কিছু কি কেবল নিছকি দুর্ঘটনা, নাকি দীর্ঘ বিচারহীনতার সংস্কৃতি ঘুচিয়েছে অপমৃত্যু আর হত্যাকাণ্ডের ফারাক? তবে কি সেই রোজগারে মানুষ যারা এই নগরীকে মহানগরী হিসেবে পরিচয় করে দিয়েছে বিশ্ববুকে, তারাই আজ অবাঞ্ছিত? তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। কৃষকরা অর্থনীতির মেরুদণ্ড হলেও তাদের ক্ষতি পোষাতে প্রণোদনা ও ঋণ দিতে চাইলে নানা বাধা আসে, এমনটা জানিয়েছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অথচ বড়লোকরা প্রণোদনা ও ঋণ সহজেই পেয়ে যায়। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে কৃষি মন্ত্রণালয় আয়োজিত 2050 সালে বাংলাদেশের কৃষি বিষয়ক জাতীয় কর্মশালায় তিনি এই মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য দিতে হবে, নতুবা কৃষিতে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। জানান, দেশে জনসংখ্যা বেশি, জমি কম। এই চ্যালেঞ্জ নিয়ে কৃষির 2050 সালের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। কর্মশালায় কৃষি সচিব ডক্টর এমদাদুল্লাহ মিয়া বলেন, কৃষি খাতকে একটি টেকসই, জলবায়ু সহনশীল, উদ্ভাবন ভিত্তিক, বাজারমুখী এবং অধিক উৎপাদনশীল খাতে পরিণত করতে আউটলুক 2050 ভিশন নেওয়া হয়েছে, যা কৃষক ও কৃষির অগ্রগতিতে সহায়ক হবে। কৃষকদের উন্নতি না হলে দেশের উন্নতি হবে না। প্রণোদনা দিতে যান, বিভিন্ন ক্ষেত্রে আপনাদের বাধা আসবে, কিন্তু বড় লোকদের মাথায় যেসব প্রণোদনা দিতে যাবেন সেসব কোনো অসুবিধা। ব্যাংকের লোন নিয়ে রাখছে, ইন্টারেস্ট দিবে না, মাফ করে দিবেন, কিন্তু কৃষকের প্রণোদনার সময় কিন্তু আপনারা দিবেন না। ইন্টারেস্ট 10% থেকে 2% দিয়ে মাপ পেয়ে চলে যাবে। এইগুলির দিকে আপনারা খেয়াল করবেন। নিজেদের উৎপাদন করতে হবে এবং এই উৎপাদন দিয়ে কিন্তু লোকজনদের খাওয়ায় রাখতে হবে। উদ্বোধন করা হলো সিটিজেন্স ব্যাংক পিএলসির নতুন একটি শাখার। সকালে কারওয়ান বাজার উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকটির পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান। অনুষ্ঠানে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যবসায়ী, সাধারণ গ্রাহক ও ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন অনুষ্ঠানে। তারা জানান, সিটিজেন্স ব্যাংক সর্বাধুনিক উন্নতমানের ব্যাংকিং সেবা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। প্রযুক্তিগত ও আধুনিক সেবার সমন্বয়ে গ্রাহক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান করাই তাদের লক্ষ্য। সিলেটে বন্ধ্যাত্ব রোগীদের জন্য প্রথমবারের মতো শুরু হলো আইভিএফ সেন্টার। মঙ্গলবার বিকেলে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে এই সেন্টারের উদ্বোধন করা হয়। উদ্যোক্তারা জানান, সিলেটে ক্রমশ বন্ধ্যাত্ব বেড়েই চলছে। এতদিন এই চিকিৎসার জন্য রোগীদের ভারতের বিভিন্ন সেন্টারের উপর নির্ভর করতে হতো। আইভিএফ সেন্টার উদ্বোধনের কারণে এখন রোগীরা কম খরচে সিলেটেই চিকিৎসা করতে পারবেন। বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতের মহারাষ্ট্রের দাদা খ্যাত রাজনীতিবিদ অজিত পাওয়ার। বুধবার পুনের একটি বিমানবন্দরে অবতরণকালে বিধ্বস্ত হয় তাকে বহনকারী উড়োযানটি। কেউই আর জীবিত নেই। মহারাষ্ট্রের প্রভাবশালী রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা অজিত পাওয়ারের নেতৃত্বে নতুন রূপ পেয়েছিল ভারতীয় রাজনীতি। বর্ষিয়ান নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশটির রাজনৈতিক অঙ্গনে। বিধ্বস্ত আকাশযান পুড়ছে আগুনে। এই বিমানেরই আরোহী ছিলেন ভারতের বর্ষিয়ান ও আলোচিত রাজনীতিবিদ অজিত পাওয়ার। স্থানীয় সময় সকাল 8টায় মুম্বাইয়ের একটি বিমানবন্দর থেকে পুনের উদ্দেশ্যে উড়াল দেয় অজিত পাওয়ারকে বহনকারী লেয়ারজেট 45 মডেলের একটি উড়োযান। পাইলট, কো-পাইলট ও অজিত পাওয়ারের দেহরক্ষী সহ মোট 5 আরোহী ছিলেন এতে। 45 মিনিট পর পুনের বারমতি এয়ারপোর্টের কাছে পৌঁছালে ঘটে বিপত্তি। 2 দফা অবতরণের চেষ্টার পর অজানা কারণবশত বিধ্বস্ত হয় ছোট বিমানটি। সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় এতে। সকল আরোহীকেই মৃত ঘোষণা করে কর্তৃপক্ষ। বিধ্বস্ত হওয়ার পর এটি বিস্ফোরিত হয়। ছুটে গিয়ে দেখি বিমানটিতে আগুন লেগেছে, তাতে আবার 4-5টি বিস্ফোরণ হয়। পুনের স্থানীয় এক জনসভায় যোগ দেওয়ার কথা ছিল অজিত পাওয়ারের। তার মৃত্যুতে শোক নেমে এসেছে ভারতের রাজনৈতিক অঙ্গনে। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্বরা। পুরো পাওয়ার পরিবার এবং তার সমর্থকদের প্রতি সমবেদনা জানাই। অজিত পাওয়ারের স্ত্রী এবং তার বোন সুপ্রিয়া সুলের সঙ্গে কথা বলেছি। মহারাষ্ট্রের জন্য এটি একটি দুর্ভাগ্যজনক দিন। অজিত দাদা এক কথার মানুষ ছিলেন। আমরা এক দলের হয়ে কাজ করতাম, সেখানে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল।
ভারতের প্রবীণ রাজনীতিবিদ ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাতিজা ছিলেন অজিত পাওয়ার। 2023 সালে চাচা শরদ পাওয়ারের দল থেকে বেরিয়ে নতুন রূপে গড়ে তোলেন এনসিপি। মহারাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের রেকর্ড ছিল 66 বছর বয়সী এই নেতার। অনিক রহমান, যমুনা নিউজ। তুরস্ক সফরে গিয়ে শুকনো মাটিতে হোঁচট খেয়ে পড়লেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের প্রাসাদের সামনে ঘটে এমন ঘটনা। মঙ্গলবার আঙ্কারায় নিজ বাসভবনে নাইজেরিয়ার প্রেসিডেন্টকে স্বাগত জানান এরদোগান। এরপর দুজন পাশাপাশি হেঁটে এগিয়ে যেতে থাকেন সামনে। তবে শুরু থেকেই যেন একটু বেসামাল মনে হচ্ছিল নাইজেরিয়ান প্রেসিডেন্টকে। 73 বছর বয়সী টিনুবুকে বেশ কয়েকবার সামলানোর চেষ্টাও করেন এরদোগান। এরপরও অবশ্য শেষ রক্ষা হয়নি। কিছু দূর এগোতেই পা পিছলে পড়ে যান তিনি। দ্রুতই ধরে ফেলেন আশেপাশে থাকা নিরাপত্তা কর্মীরা। এগিয়ে যান এরদোগানও। এই ঘটনায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট বিশেষ আঘাত পাননি বলে নিশ্চিত করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।